এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমি আশা করছি তোমাদের 9-এর পরীক্ষা খুব ভালো হচ্ছে। প্রায় অনেকগুলো পরীক্ষায় হয়ে গেছে আর মাত্র কয়েকটা বাকি। তো আমাদের তো থেমে থাকলে হবে না, তাই তো? আজকে সেকেন্ড সামেটিভ শেষ হয়েছে, আবার কিছুদিন যেতে না যেতেই তোমাদের ফাইনাল এক্সামও কিন্তু চলে আসবে, যেটা পুজোর পর হবে। তো আমাদের যেহেতু থেমে থাকলে হবে না, প্রচুর সিলেবাস, তাই আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের চ্যাপ্টার 4টা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, পরীক্ষা শেষ হলেই আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো আর সেলফ স্টাডি করতে থাকো। তো দেখি, চ্যাপ্টার 4 আছে হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। দেখি তাহলে এর মধ্যে কি আছে। আমরা 2020 সালে যখন আমরা ছিলাম 20-21-এ, তখন আমাদের জীবনটা হঠাৎ করেই থেমে গেছিল। তার কারণটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে করোনা ভাইরাস এসেছিল। সেই টাইমে আমরা কতগুলো টার্মের সাথে বা শব্দের সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলাম, মানে শব্দটা আমরা জানতে শুরু করেছিলাম। যেমন কি অ্যান্টিবডি, ভ্যাকসিন, ভাইরাস, এই টার্মগুলো আমাদের অনেকের কাছেই কিন্তু তখন নতুন ছিল। কিন্তু আমরা আস্তে 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 সেগুলো সম্বন্ধে জানতে শুরু করি। সিচুয়েশান আমাদেরকে জানাতে শুরু করে যে অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, ইমিউনিটি কি। মেনলি ইমিউনিটি, সবাই তখন বলতো না ইমিউনিটি কম, তারা মারা যাচ্ছে, তাদের একটা অ্যাটাক করছে বেশি ভাইরাসে। এইসব কথাগুলো কিন্তু আমরা ডে বাই ডে শুনতে শুনতে অভ্যস্ত। তারপরে আমরা ভ্যাকসিন এলো, ভ্যাকসিন নিলাম, তারপরে এখন আমরা স্টেবল। তো এই টাইমটাই আমরা কিন্তু এগুলো খুব দেখেছিলাম। সেই জায়গা থেকেই আজকে আমাদের টপিকটা একদম রিলেটেড, সেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। তাহলে চলো দেখি আমরা আজকে কি কি শিখবো। আমরা জানবো অনাক্রম্যতা কি। এই অনাক্রম্যতাকে ইংলিশে কি বলে বলো তো? ইমিউনিটি। নেক্সট জানবো অ্যান্টিবডি কি, আর নেক্সট জানবো অ্যান্টিজেন কি, আর জানবো কি অ্যান্টিবডি কি। তাহলে আমরা আজকে এই বেসিক জিনিসটুকুই জানবো, অনাক্রম্যতা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। তারপর হচ্ছে আমরা দেখি অনাক্রম্যতার ধারণা বা ইমিউনিটি জিনিসটা কি। ইমিউনিটি আমরা তখন খুব শুনছিলাম না, যে যার ইমিউনিটি কম, বিশেষ করে বাচ্চা ছেলেমেয়ে যারা খাওয়া দাওয়া একটু কম করে, তাদেরকে বাবা মা সবসময় বলতো ইমিউনিটি বাড়া, ইমিউনিটি বাড়া, না হলে কিন্তু অ্যাটাক করবে, হ্যান ত্যান, এগুলো অনেক কিছু আমরা শুনেছিলাম। তো এটাই হচ্ছে সেই ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। এক কথায় যদি আমরা বলতে চাই, ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে কিছু এমন মানে অনাক্রম্যতা বা ইমিউনিটি সিস্টেম, অ্যান্টিবডি, এরকম কিছু আছে যেগুলো বাইরে আসা রোগ, যেমন করোনা ভাইরাস এসেছিল, সেইগুলোকে প্রতিরোধ করতে, শরীরে যদিও ঢোকে সেটা প্রতিরোধ করতে কিন্তু এই ইমিউনিটিটা আমাদের হেল্প করে, এটা প্রতিরোধ করতে। তাহলে দেখি চলো এটাকে কি বলছে। জীবদেহের রোগ, জীবাণু বা ক্ষতিকারক বিদেশি পদার্থের বিরুদ্ধে, বাইরের, বি জাতীয় একটা কথা আছে তোমাদের বইয়ে দেখবে, সেটা হচ্ছে বাইরের যে কিছু মানে ভাইরাস যেগুলো শরীরে প্রবেশ করে, সেই বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা, যার মাধ্যমে দেহ নিজেকে রোগের হাত থেকে রক্ষা করে, তাকেই আমরা বলবো অনাক্রম্যতা। এক কথায় বাইরের কোনো বিদেশি মানে যেগুলো ভাইরাস, সেগুলো শরীরে ঢুকলে শরীর যে তার বিরুদ্ধে প্রতিরোধ করে, সেটাই হচ্ছে আমাদের ইমিউনিটি বা অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা প্রথম তো কেউ ধারণা দিয়েছিলেন, তার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। ইনি অনাক্রম্যতাবিদ্যার জনক বলা হয়, বা ফাদার অফ ইমিউনিটি সিস্টেম। এটা কাকে বলা হয়? এডওয়ার্ড জেনার। এটা খুব শর্ট কোশ্চেনে আসে, দেখে রাখবে। তারপরে বলছে অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম জিনিসটা কি। ইমিউনিটি আমরা বুঝলাম, এবার আমাদেরকে জানতে হবে ইমিউন সিস্টেম কি, কিভাবে ইমিউনিটিটা কাজ করে। দেখো তাহলে এখানে বলছে দেহের বিভিন্ন অঙ্গ, কোষ, প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি প্রতিরোধ ব্যবস্থা। বিভিন্ন অঙ্গ, কোষ বা হোয়াইট ব্লাড সেল যেগুলোকে বলা হয়, সেই বিভিন্ন কোষ, যারা একটি প্রতিরোধ ব্যবস্থা, যা রোগ জীবাণু মানে কি, ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য ক্ষতিকারক বিদেশি পদার্থকে খোঁজে, শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
কি করে, ওরা খোঁজে যে কোন বিদেশি শক্তি যদি ভেতরে আসে বা বিদেশি কোনো ভাইরাস বাইরের থেকে যদি কিছু ভেতরে আসে, সেটা কি কি মানে কোন জায়গাটায় কে বুঝতে হবে তো শরীরের মধ্যে যে কোন ভাইরাসটা, কিছু ভালো ভাইরাসও আছে কিছু খারাপ ভাইরাসও আছে। ভালো ভাইরাস ইন দ্য সেন্স আমাদের কোনো ক্ষতি করে না, এবার সেগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে, সবাইকে তো মেরে দিলে চলবে না। তাই যেটা ভালো তাকে সাইডে রেখে যেটা খারাপ সেটাকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে, এবং তারপরে তার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কাজটা কে করে, এই ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র। তাহলে আমাদের বোঝা গেল অনাক্রম্যতা কি আর অনাক্রম্য তন্ত্রটা কি, বুঝলাম আমরা ইমিউনিটি কি আর ইমিউন সিস্টেমটা কি। নেক্সট হচ্ছে মানবদেহের প্রতিরোধের শ্রেণী বিভাগ। এই অনাক্রম্যতা মূলত দু ধরনের হয়ে থাকে, যেমন যেমন সহজাত অনাক্রম্যতা আর অর্জিত অনাক্রম্যতা। আমরা সহজাত, এই যে সহজাত অনাক্রম্যতা, এটা শুনেই আমরা বুঝতে পারছি সহজাত মানে আমরা ছোট থেকে কি জানি, আমাদের ভেতরেই যেটা আছে, আমাদের ভেতরেই যেটা আছে, মানে দেখো এখানে লেখাই আছে জন্ম থেকেই দেহে উপস্থিত এই ও দ্রুত সাধারণ প্রতিরোধ ব্যবস্থা। এটা কিন্তু সাধারণ সহজাত, এটা কিন্তু কোনো মানে সাধারণ, এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু অনাক্রম্যতা নয়, মানে এটা সবার মধ্যেই থাকে, ঠিক আছে। আর আছে অর্জিত অনাক্রম্যতা। এই অর্জিত অনাক্রম্যতা জিনিসটা হচ্ছে জীবনে পরে গড়ে ওঠা নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, মানে তোমার ছোট থেকে যেটা নেই, জন্ম থেকে যেটা নেই, বড় হতে হতে আস্তে আস্তে নতুন নতুন ভাইরাসের যখন আগমন ঘটে তখন সেটা কিভাবে প্রতিরোধ করা যাবে সেইটাই হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। আর ছোট থেকেই যেটা থাকে সেটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা। আমি আশা করি তোমাদের এই দুটো ডিফারেন্স আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিজেন। হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেনটাকে আমরা এইভাবে ডিনোট করি AG, বড় হাতের এ ছোট হাতের জি। অ্যান্টিজেন জিনিসটা কি, তোমরা এখানে একটা ছবি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টিজেনের ছবি। অ্যান্টিজেন গেলে কাকে বলছে, যে সমস্ত বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, অ্যান্টিজেন। মানে যে সমস্ত বিজাতীয় জীবাণুগুলো দেহে প্রবেশ করছে এবং অ্যান্টিবডি তৈরি করছে। অ্যান্টিবডি কি আমরা পরে জানবো, কিন্তু যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই হচ্ছে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে যার ফলে অ্যান্টিজেন কিন্তু ক্ষতি করতে পারছে না, এইটা হচ্ছে অ্যান্টিজেন। যে সমস্ত বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়, বিজাতীয় জীবাণু যেগুলি দেহে প্রবেশ করে তাকে আমরা কি অ্যান্টিবডি সৃষ্টি করে তাকে আমরা বলছি অ্যান্টিজেন। এরপরে হচ্ছে তোমাদের উদাহরণ কি আছে, প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, এগুলো রাসায়নিক উপাদান হিসেবেও তোমরা কিন্তু লিখতে পারো। আর আছে কি লাইপোপ্রোটিন, আর কি লাইপোপ্রোটিন। তাহলে এই ছিল অ্যান্টিজেন, আমি আশা করছি বুঝতে পেরেছো। তার হচ্ছে অ্যান্টিজেনের প্রকারভেদ। অ্যান্টিজেন ক রকমের? অ্যান্টিজেন মূলত দুই রকমের, এক্সোজেনাস আর হচ্ছে এন্ডোজেনাস। অ্যান্টিজেন ক প্রকারের? দু প্রকারের, এক্সোজেনাস আর হচ্ছে এন্ডোজেনাস। এক্সো কথার অর্থ আমরা বুঝতে পারছি দেহের যে অ্যান্টিজেন দেহের বাইরে থেকে দেহে প্রবেশ করে, বাইরের থেকে ভেতরে প্রবেশ করে। এক্সো মানে বুঝতে পারছি আমরা বাইরে, তাহলে বাইরে থেকে যাকে ভেতরে প্রবেশ করে তাহলে হচ্ছে এক্সোজেনাস। এই এক্সোজেনাস কোনগুলো, যেমন হচ্ছে পরাগরেণু, দূষক পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু, এগুলো হচ্ছে বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, তাই এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি এক্সোজেনাস অ্যান্টিজেন। আর একটা হচ্ছে এন্ডোজেনাস, যেটা ভেতরে, যে অ্যান্টিজেন দেহের কোষের ভেতরেই উৎপন্ন হয়, দেহকোষের যেটা ভেতরেই উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস অ্যান্টিজেন খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন আসে। এন্ডোজেনাস অ্যান্টিজেন কোথায় দেখতে পাওয়া যায়? লোহিত রক্তকণিকায় অবস্থিত ফরম্যান অ্যান্টিজেন। লোহিত রক্তকণিকায় কিন্তু এই এন্ডোজেনাস অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়, কিন্তু কাদের মধ্যে? সেটা হচ্ছে ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া, এগুলোর মধ্যে।
তাহলে আমরা জানলাম কি অ্যান্টিজেন দু প্রকারের, এক্সোজেনাস অ্যান্টিজেন আর হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেন যেটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করে শরীরে, আর এন্ডোজেনাস হচ্ছে যেটা ভেতরেই থাকে। এটা বোঝা গেল। তারপরে তোমাদের দুটো ওয়ার্ডের সাথে খুব মানে জেনে রাখতে হবে, এপিটোপ আর হ্যাপটেন। এই দুটো ওয়ার্ডকে আমরা একটু জানবো। সেটা হচ্ছে এই এপিটোপ, এপিটোপ জিনিসটা কি? এপিটোপ হচ্ছে আমরা প্রথমে কি জানলাম যে অ্যান্টিজেন তৈরি হয় কেন, যখন বিদেশি পদার্থ দেহের মধ্যে প্রবেশ করে সেটা মানে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডির উৎপন্ন হয়। কি হয়? তাকে আমরা বলবো অ্যান্টিজেন। এই যে আমরা এখন এখানে বললাম না, যে সমস্ত বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় তাকে অ্যান্টিজেন বলছি আমরা। ভালো কথা। এইবার এইটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন। ছবিটা ভালো করে দেখো, এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন, সরি অ্যান্টিবডি। আর এইখানটা হচ্ছে আমাদের এই যে এটা দেখলাম অ্যান্টিজেন। অ্যান্টিজেনের এই যে পোর্শনগুলো বাইরে বেরিয়ে আছে, এই অ্যান্টিজেনের এই বাইরের পোর্শনটা যখন এই যে এটার ভেতরে ঢুকছে, মানে এইটা ধরো অ্যান্টিবডির সৃষ্টি হয়। অ্যান্টিজেন যখন এইখানে এসে লাগছে, তখন এই যে পোর্শনটা সংযুক্ত হচ্ছে সেই জায়গাটাকেই আমরা বলবো এপিটোপ। এই যে এইখানটায় এসে সংযুক্ত হচ্ছে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, যেখানে সংযুক্ত হচ্ছে সেই ঘটনাটাকেই আমরা কি বলবো? সেই ঘটনাটাকেই আমরা বলবো এপিটোপ। এপিটোপ, এপিটোপ। এবার বলছে হ্যাপটেন। হ্যাপটেন জিনিসটা হচ্ছে এপিটোপের ক্ষুদ্র, মানে এপিটোপ হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে এমন একটা অ্যান্টিবডি যেটা অতি ক্ষুদ্র, একা একা কিন্তু এটা ইমিউনিটি গঠন করতে সক্ষম নয়। এটা অ্যান্টিজেন, অবভিয়াসলি এটা অ্যান্টিজেন, বাট এই হ্যাপটেনটা কিন্তু খুব সূক্ষ্ম। এই দুটো পড়ানোর একটাই কারণ হচ্ছে এটা শর্ট কোশ্চেনে প্রচুর আসে। হ্যাপটেন কি? হ্যাপটেন হচ্ছে অ্যান্টিজেন, কিন্তু এর এ একা একা কিন্তু ইমিউনিটি গঠন করতে পারে না। তারপরে দেখি, তারপর হচ্ছে অ্যান্টিবডি। আমরা অ্যান্টিজেনের যখন বিজাতীয় পদার্থ আসে তখন অ্যান্টিবডির সৃষ্টি হয়, তাহলে তাকে অ্যান্টিজেন বলে। এটুকু আমরা জানলাম। এবার তাহলে আমরা পড়বো কি অ্যান্টিবডি জিনিসটা কি। অ্যান্টিবডি হচ্ছে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে, দেহের মধ্যে বাইরে থেকে যখন অ্যান্টিজেন প্রবেশ করে তাদের বাধা দেওয়ার জন্য যে সমস্ত প্রোটিনের আবির্ভাব ঘটে তাকে আমরা কি বলবো? অ্যান্টিবডি। তাকে আমরা কি বলবো? অ্যান্টিবডি। মানে বাইরে থেকে যখন অ্যান্টিজেনগুলো ভেতরে আসছে, তখন যখন একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধাটা প্রোটিন, তাহলে তাকে আমরা কি বলবো? অ্যান্টিবডি। এর কিছু বৈশিষ্ট্য আছে, চলো দেখি। অ্যান্টিবডি গ্লোবিউল নামে পরিচিত। অ্যান্টিবডি কি? গ্লোবিউল নামে পরিচিত। সব অ্যান্টিবডি কিন্তু গ্লোবিউল নামে পরিচিত। আরেকটা কথা এখানে জানিয়ে রাখি, অ্যান্টিবডিকে আমরা বলি ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন এই ওয়ার্ডটা খুব মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ইমিউনোগ্লোবিউলিন। তারপরে বলছে এদের আণবিক ওজন 1,50,000 থেকে 9 লাখের মধ্যে সীমাবদ্ধ। এদের আণবিক ওজন 1,50,000 থেকে 9 লাখের মধ্যে সীমিত। সাধারণত রক্ত রসে বা প্লাজমায় থাকে। এই অ্যান্টিবডি কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে রক্ত রসে বা কোথায় থাকে? প্লাজমায় থাকে। তারপর হচ্ছে অ্যান্টিবডি শ্রেণীবিভাগ। এই অ্যান্টিবডি প্রধানত 5 প্রকারের হয়। কত প্রকারের হয় অ্যান্টিবডি? 5 প্রকারের হয়। তো 5 প্রকারের কি কি? আইজি, এই যে আমি এখানে বললাম ইমিউনোগ্লোবিউলিন, আইজি টাইপ জি, আইজি টাইপ এ, আইজি টাইপ এম, আইজি টাইপ ই আর আইজি টাইপ ডি। চলো এটা ছোট ছোট করে একটা বৈশিষ্ট্য পড়ে নিই। আইজি টাইপ বি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আইজি টাইপ বি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাই ওপরে সবার। দীর্ঘস্থায়ী প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এটা দীর্ঘস্থায়ী কোনো রোগকে নিরাময় করতে পারে। আইজি টাইপ এ এটা হচ্ছে লাল, লালা, অশ্রু, দুধ ইত্যাদিতে পাওয়া যায়। চোখের জলে পাওয়া যায়, মুখের লাল থেকে এটা পাওয়া যায় আইজি টাইপ এ। তারপরে বলছে আইজি টাইপ এম সংক্রমণের শুরুতে
প্রথমে তৈরি হয় সংক্রমণ, যেটা একদম ছড়াতে ইনিশিয়াল স্টেজে আছে, সেই জায়গাটাতে এই আইজিএম টাইপ এটা প্রথমে তৈরি হয়। আইজিই আমাদের অনেকেই অ্যালার্জি থাকে না, ওই অ্যালার্জি ও পরজীবীর বিরুদ্ধে প্রতিরোধে গুরুত্বপূর্ণ। আইজি টাইপ ইটা আমাদের অনেকের অ্যালার্জি হয়, সেটা কিন্তু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আইজি টাইপ ডি এটা হচ্ছে বি লিম্ফোসাইটের পৃষ্ঠে থাকে, বি লিম্ফোসাইটের পৃষ্ঠে থাকে আর বি সেলের কাজে সাহায্য করে। এটা মনে রাখার জন্য আমি একটা সোজা তোমাদের একটা ট্রিক বলতে পারো, সেটা দিয়েছি হচ্ছে গেমড, GAMED, মনে রাখবে তাহলেই হয়ে যাবে। GAMED গেমড মনে রাখবে, তাহলে আইজি টাইপ জি, আইজি টাইপ এ, আইজি টাইপ এম, আইজি টাইপ ই আর আইজি টাইপ ডি। আমি আশা করব তোমরা অ্যান্টিবডিটা বুঝতে পেরেছো বা অ্যান্টিবডি শ্রেণীবিভাগটাও বুঝতে পেরেছো। নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ছবিটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো, বই থেকেও আঁকতে পারো। এটা হচ্ছে অ্যান্টিবডির গঠন বা স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। তো স্ট্রাকচার অফ অ্যান্টিবডি প্রথমেই আমাদের জানতে হবে অ্যান্টিবডির গঠন কি নিয়ে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এ মানে এটা কি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড এইরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটি শৃঙ্খল গঠন করে, তাকে আমরা কি বলবো, পলিপেপটাইড বন্ড বা পলিপেপটাইড শৃঙ্খল। এই শৃঙ্খল দিয়েই তৈরি হয় অ্যান্টিবডি বা স্ট্রাকচার। মেনলি এখানে কিন্তু এ বা অ্যামাইনো অ্যাসিডই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো এই ছবিটাকে সবাই তোমরা বলো যে এই ছবিটা কিসের মতন দেখতে, এই ছবিটা দেখে তোমাদেরকে কিসের মতন লাগছে। আমি জানি তোমরা সবাই বলবে ওয়াইয়ের মতন, এক্স্যাক্টলি তাই, ওয়াইয়ের মতনই এটা কিন্তু একটা ছবিটা দেখতে। ছবিটা কি আছে তাহলে আমরা বুঝি, চলো। ছবিটা এখানে দেখো, এদিকে একটা ওয়াই, এদিকে একটা ওয়াই, এখানে দুটো চেন আছে। কি বলছে, দুটো চেন আছে। এটা হচ্ছে এইচ চেন আর একটা এল চেন, এইচ চেন আর একটা হচ্ছে এল চেন। এইচ চেন মানে হচ্ছে হেভি আর এল চেন মানে হচ্ছে লাইট। এই যে আমরা এখানে দেখছি দুটো দাগ, এখানেও দুটো দাগ, তো এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে। এইটা হচ্ছে লাইট চেন, এটাও লাইট চেন, এটা হচ্ছে হেভি চেন আর এটা হচ্ছে হেভি চেন। বোঝা গেল, লাইট হেভি, লাইট হেভি, ওকে। তারপরে বলছে এই যে এইখানে দেখো এই দুটো হেভি চেন এই যে শৃঙ্খল দ্বারা যুক্ত হয়েছে, এখানে দেখো তিনটে শৃঙ্খল আছে, এখানে দুটো শৃঙ্খল আছে, তাই তো। তাহলে এই এস কি আছে, এস, এখানে এস এস লেখা আছে, তাই তো। এইটা অ্যান্টিবডি দুটোকে যুক্ত করেছে। তোমরা যদি দেখো এইভাবে, এই দুটো কিন্তু যুক্ত হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই এস এস যে পোর্শনটা লেখা আছে, এই যে এই জায়গাটাতে যে যুক্ত হচ্ছে, এই জায়গাটাকে আমরা কি বলবো, হিঞ্জ রিজিয়ান। এই জায়গাটাকে কি বলে না, তো হিঞ্জ রিজিয়ান। আর এই যে এসএস বন্ড যেটা আমি বলছিলাম, এই এসএস বন্ড হচ্ছে এইচ চেন মানে হেভি চেন আর এল চেনের সঙ্গে যুক্ত রাখে কাকে, অ্যান্টিবডি স্থিতিশীল করে। এইচ চেনকে আর এল চেনকে দুটোকে যুক্ত রাখে কে, এই এসএস বন্ড। তাহলে বোঝা গেল এসএস বন্ডের কাজ কি, হালকা চেন আর হেভি চেনকে যুক্ত করে রাখা, ঠিক আছে। এরপরে আমরা পড়ব ভেরিয়েবল রিজিয়ান। ভেরিয়েবল রিজিয়ান জিনিসটা কি, ভেরিয়েবল রিজিয়ান হচ্ছে ভেরিয়েবল হেভি চেন আর ভেরিয়েবল লাইট চেনের অংশ অ্যান্টিজেনকে নির্দিষ্টভাবে চিনতে সাহায্য করে, নির্দিষ্টভাবে চিনতে সাহায্য করে। আচ্ছা, তোমরা এবার দেখো এই পোর্শনটা যেটা আমি রাউন্ড করে দিয়েছি, এটা হচ্ছে পরিবর্তনশীল রিজিয়ান। এটা কি, পরিবর্তনশীল রিজিয়ান। একে কেন পরিবর্তনশীল রিজিয়ান বলছে, তার তো একটা কারণ থাকবে। আমরা একটু আগে এটা পড়লাম না, এখানে তোমাকে বললাম একটা ইম্পর্টেন্ট এপিটোপ। এপিটোপ জিনিসটা কি, অ্যান্টিবডি আর অ্যান্টিজেন যেখানে সংযুক্ত হচ্ছে তাকে আমরা বলবো এপিটোপ। তো এই এপিটোপ যখন সংযুক্ত হচ্ছে তখন নিশ্চয়ই সবসময় একই স্ট্রাকচারে হয় না, বিভিন্ন ধরনের অন্যান্য স্ট্রাকচারে হয়। তো সেই জন্যই এই জায়গাটা কিন্তু
সর্বদা পরিবর্তনশীল, এখানে একরকম ঢুকছে এখানে একরকম ঢুকছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাই এটা কি, যখন যুক্ত হচ্ছে তখন বিভিন্ন ধরনের স্ট্রাকচার বিভিন্নভাবে তৈরি হচ্ছে, তাই এটাকে কি বলবো আমরা, পরিবর্তনশীল অঞ্চল। কিন্তু এই যে নিচের পোর্শনটা, এই যেখানে এফসি রিজিয়ান বলা আছে, ধ্রুব অংশ, এফসি রিজিয়ান বলা আছে, এই অংশটায় কিন্তু কোনো রকমের অ্যান্টিবডি যুক্ত হওয়ার, এপিটোপ তৈরি হওয়ার কোনো কিন্তু সিমটম নেই। তাই এই জায়গাটা কিন্তু ধ্রুব অংশ, মানে এই জায়গাটা কনস্ট্যান্ট, এই জায়গাটা কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই না। তাহলে এই জায়গাটা আমরা কোনো চেঞ্জেস দেখতে পাই না। তাহলে এই ছিল তোমাদের একটা অ্যান্টিবডির গঠন। তোমরা ছবিটা আশা করি বুঝতে পেরেছো। এই ছবিটা তোমরা আঁকলেও হবে, প্লাস তোমাদের বইয়ে যে ছবিটা আছে সেটা আঁকলেও হবে। আর আজকে আমার এই ছিল তোমাদের জন্য ইমিউনিটি, অ্যান্টিবডি, অ্যান্টিজেনের একটা ছোট্ট ক্লাস। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর নেক্সট কোন টপিকে আলোচনা শুনতে চাও বা এর পরে এগোবো কিনা সেটা বলতে পারো যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।